Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2026. আমরা যারা মাধ্যমিক দেব 2026 এ তাদের কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আর এই টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু টেস্ট পেপার সকলের হাতে কিন্তু চলে এসেছে। আর এই টেস্ট পেপার চলে আসার পরেই কিন্তু আমরা টেস্ট পেপার নিয়ে শুরু করেছি পড়াশোনা। অর্থাৎ আমাদের একটাই এখন চিন্তা যে টেস্ট পেপার ফলো করে কিভাবে আমরা নাম্বারটাকে বেশি করব, অর্থাৎ নাম্বারটা অ্যাচিভ করব 95 আপ। তাহলে এর জন্য আজকে শেয়ার করব। দেখো আজকে শেয়ার করব কোন সাবজেক্ট, ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট হিস্ট্রি ABTA টেস্ট পেপার পেজ 73 পার্ট 1। আজকে কিন্তু এই ABT এর এই টেস্ট পেপার থেকে তোমাদের সামনে শেয়ার করব। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো আমি শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত তোমাদের সামনে লিখে লিখে শেয়ার করব। তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে। আর আলোচনা করব যে যে কোশ্চেনগুলো ব্যাখ্যা আছে, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনগুলোই আজকে শেয়ার করব। দুটো পার্টে কিন্তু এই ভিডিওটা আমি আজকে করব। এখানে কোশ্চেন অনেকটাই আছে, এই কোশ্চেনগুলোর 1 নম্বর পার্টটাই আজকে কিন্তু শেষ করব। আর ABT এর টেস্ট পেপার থেকে, অর্থাৎ যাদের কাছে ABT এর টেস্ট পেপার আছে তারা ABT এর টেস্ট পেপার বের করে নিয়ে বসবে। আর যাদের কাছে ABT এর টেস্ট পেপার নেই তারা কিন্তু যে কোনো টেস্ট পেপার নিয়ে বসলেই হবে, অর্থাৎ শুনলেই হবে। তাই আমি বলবো যে ABT এর টেস্ট পেপার সকলে কিন্তু আছে, অর্থাৎ আমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেবে বা রেকমেন্ড করবে সেটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আমরা বাজারে অনেক টেস্ট পেপার বেরিয়েছে, তার মধ্যে থেকে কিন্তু একটা বাছাই করা টেস্ট পেপার আমরা ঠিক করে নিয়েছি ABT এর টেস্ট পেপার। অর্থাৎ এই ABT এর টেস্ট পেপার ফলো করলে এখান থেকে সব কোশ্চেনই কিন্তু পাওয়া যাবে। আর এখন যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তোমাদের যে পরিস্থিতি রয়েছে, তোমরা কিন্তু সব প্রশ্নগুলোই পড়েছো, অর্থাৎ সব প্রশ্ন পড়ার পরেও কিছু কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু এই ABT এর টেস্ট পেপারে আছে। আর ABT এর টেস্ট পেপার ফলো করলেই কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু সব কমন পেয়ে যাবে। আর এই ABTA সবার কাছেই আছে আশা রাখছি। আর যদি না থাকে তাহলে তো অবশ্যই একটু চিন্তাভাবনা করে জোগাড় করতেই হবে, তা নাহলে কিন্তু পরীক্ষার সীমিত কটা দিন বাকি, এই সীমিত কটা দিনের মধ্যেই কিন্তু এটা শেষ করে ফেলতে হবে। আর আমিও কিন্তু পার্ট পার্ট করে এই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করব, তাহলে কিন্তু আর সমস্যা আসবেই না। তা আজকে আমি এই হিস্ট্রি সাবজেক্টেরই কিন্তু এই 73 পেজ, এই যে 73 পেজ এখান থেকে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথেই এখানে যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে 1 নম্বর আছে যে বিভাগ ক এর, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো এই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোর মধ্যে রয়েছে যে 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 20টা কিন্তু 1 নম্বর কোশ্চেন আছে। দেখো যদি তোমরা এই কোশ্চেনগুলো সঠিকভাবে করতে পারো তাহলে হিস্ট্রিতে কিন্তু প্রচুর নাম্বার উঠবে। আর এই নাম্বারটা কিন্তু কেউ ঠেকাতেই পারবে না। আর আগের ভিডিওতে দিয়েছি যে কিভাবে বড় কোশ্চেন লিখবে, সেটা তো আগেই দিয়েছি। আজকে কিন্তু এই ছোটো কোশ্চেনগুলো দেবো, ছোটো কোশ্চেনগুলো দিলেই কিন্তু তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। আর MCQ এতগুলো নম্বরের মধ্যে পুরোটাই পেতে হবে, অর্থাৎ যদি 10টা থাকে 10টায়, 20টা থাকে 20টায়, অর্থাৎ প্রথমেই থাকবে 20টা ছোটো কোশ্চেন। এই ছোটো কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আজকে শেয়ার করব। দেখো 1 নম্বর হচ্ছে যে ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো, লিখব যে একটু সরে সরে সুন্দর করে লিখি যে 1 নম্বর ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো, ইতিহাসের প্রথম নিদর্শন হলো। দেখো এখানে কিন্তু 4টি করে উত্তর দেওয়া আছে। প্রথমে হচ্ছে যে দেওয়া আছে যে রাজতরঙ্গিনী, ক রয়েছে, খতে রয়েছে বাংলার ইতিহাস, গতে রয়েছে নদিয়া কাহিনী, ঘতে রয়েছে বাঙালির ইতিহাস। এর মধ্যে থেকে কিন্তু উত্তরটা হবে ক, অর্থাৎ রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী, তাহলে উত্তরটা লিখে দেবো সরাসরি, এখানে লিখে দেবো একদম সরাসরি ক লিখে দেবো। তাহলে আর এখানে উত্তরটা পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, দেখো 2 নম্বর কোশ্চেন রয়েছে যে প্রথম চলচ্চিত্রের সূচনা হয়, প্রথম চলচ্চিত্রের সূচনা হয়। দেখো সূচনা হয় কোথায় দিয়েছে, লন্ডনে, ক লন্ডনে, খ বার্লিনে, গ প্যারিসে, ঘ দিল্লিতে। তাহলে এটা উত্তর হবে গ, তাহলে এটা হবে প্যারিসে, এটা হবে গ, উত্তরটা গ। তাহলে দেখো লেখাগুলো একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে তোমরা, যত সুন্দর করে লিখবে তত
তোমাদেরই ভালো। এটা 1 নম্বরে 1 2 3। এবার দেখো 3 নম্বর, অর্থাৎ লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে লিখব লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়, প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকা? দেখো উত্তর দিয়েছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, ক। খ দিয়েছে বঙ্গদর্শন, গ দিয়েছে দিগদর্শন, আর ঘ দিয়েছে পরের পাতাতে উত্তরটা। দেখি পরের পাতাতে উত্তরটা হচ্ছে এই গ্রামবার্তা প্রকাশিকা। এই গ্রামবার্তা প্রকাশিকাই কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে উত্তরটা হলো ঘ। তাহলে এখানে লিখে দেবো আমরা ঘ, এই ঘ। তাহলে এখানকার উত্তরগুলো, এই 3টে কোশ্চেনের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল অলরেডি। এবার চলে যাব আমরা পরের পাতাতে উত্তরগুলো দেখো, প্রশ্নগুলো দেখো। 4 নম্বর কোশ্চেন, বিধবা বিবাহ আইন পাশ করেন। তাহলে লিখব বিধবা 2 নম্বর 3 নম্বর, 3 নম্বর, এটা 3 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর। বিধবা বিবাহ আইন পাশ করেন। বিধবা বিবাহ আইন পাশ করেন। বিধবা বিবাহ আইন পাশ করেন। দেখো উত্তর রয়েছে যে ক রয়েছে লর্ড ডালহৌসি, খ রয়েছে লর্ড ক্যানিং, গ রয়েছে লর্ড বেন্টিং, আর ঘ রয়েছে বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে উত্তরটা হবে লর্ড ক্যানিং, অর্থাৎ খ। এর উত্তরটা হবে খ। তাহলে লিখে দেব উত্তরটা খ। তাহলে তোমরা ঠিক করে শুনে ভালো করে পড়ার চেষ্টা করবে, যে কখনো কখনো সাল তারিখ কিন্তু মিস্টেক হয়ে যায়। এই সাল তারিখগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। এবার আসবো 5 নম্বর, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়। 5 নম্বর, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় কবে? দেখো রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1893 খ্রিস্টাব্দে, ক। খ 1895 খ্রিস্টাব্দে, গ 1897 খ্রিস্টাব্দে, ঘ 1899 খ্রিস্টাব্দে। অর্থাৎ এটা স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে। অ্যান্সারটা হবে গ। তাহলে এর অ্যান্সারটা হবে, লিখব গ, এর অ্যান্সারটা। তারপরে চলে আসবো আমরা 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে এসে দেখি 6 নম্বর কোশ্চেনে কি দিয়েছে। 6 নম্বর কোশ্চেনে দিয়েছে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো। তাহলে বাংলায় সংগঠিত সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো, প্রথম আদিবাসী বিদ্রোহ হয় কবে? তাহলে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হয় না, হলো। তাহলে হলোটা কি? হলোটা লিখব হলো কোনটা? উত্তরটা রয়েছে দেখো হলো চুয়ার বিদ্রোহ, ক। খ রয়েছে কোল বিদ্রোহ, গ রয়েছে মুন্ডা বিদ্রোহ, আর ঘ নীল বিদ্রোহ। তাহলে এই প্রত্যেকটা 4টে করে উত্তর, অর্থাৎ একটু না জানলে আন্দাজে লিখে দিয়ে আসলে কিন্তু হবে না। তোমরা কিন্তু আন্দাজে লিখে দেখা হলো 10টার মধ্যে কিন্তু 2-3টে হয়তো হতে পারে, খুব লাকিলি 5টাও হতে পারে মেবি। এবার যদি আমরা উত্তর ওরকম করে লিখে দিই তাহলে কিন্তু হবে না। এর উত্তরটা হবে চুয়ার বিদ্রোহ, অর্থাৎ ক। এর উত্তরটা হবে ক। উত্তরটা লিখে দেবো ক। উত্তরগুলো লিখছি না, দেখো অনেকটা জায়গা, তার আমরা এখান থেকে মিলিয়ে দেবো, অর্থাৎ টেস্ট পেপার মিলিয়ে নিলেই কিন্তু আমাদের উত্তরগুলো এসে যাবে। আচ্ছা
5 নম্বর 6 নম্বর গেল। এবার দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হলো, দেখো 6 নম্বর 7 নম্বর 7 নম্বর কোশ্চেন যে নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন। তাহলে নুরুল উদ্দিন লিখি আগে, নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন তাহলে নুরুল উদ্দিন এখানে দিয়েছে যে নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন, অর্থাৎ ভিল বিদ্রোহ ক, খ দিয়েছে পাবনা বিদ্রোহ, গ দিয়েছে রংপুর বিদ্রোহ, আর ঘ দিয়েছে এই পাগলাপন্থী। তাহলে দেখো কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। তাহলে নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন, ভিল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, আর হচ্ছে পাগলাপন্থী, অর্থাৎ এর উত্তরটা হবে রংপুর বিদ্রোহ, অর্থাৎ গ এর উত্তরটা হবে সঠিক। তাহলে এখানে লিখব যে গ লিখলাম। এবার 7 নম্বর হয়ে গেছে। এবার 8 নম্বর লিখব। 8 নম্বর এখানে লিখব। 8 নম্বর দেখো মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তাহলে লিখব মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলেছেন। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এটা স্বাধীনতা বিদ্রোহ বা স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধ লিখলেও হবে, যুদ্ধ বলেছেন। কে বলেছেন? অর্থাৎ এখানে দেখো উত্তর কিন্তু 4টে করে, অর্থাৎ প্রত্যেকটায় 4টে করে উত্তরই আছে। একদম রজনীপাম দত্ত ক, খ হচ্ছে সুশোভন সরকার, গ কার্ল মার্কস, ঘ বীর সাভারকার। তাহলে এর উত্তরটা হবে ঘ বীর সাভারকার। এর উত্তরটা হবে ঘ বীর সাভারকার। একবার দেখে নিই উত্তরটা, হ্যাঁ বীর সাভারকার। কারণ একটা মিস্টেক হলেই কিন্তু একটা নম্বর চলে যাবে। একটা নম্বর চলে যাওয়াটা একটা মণিমুক্তর মতো, তাই না? যে একটা নম্বর চলে যাওয়া মানে অনেকটা পিছিয়ে যাব। তাই আমরা 8 নম্বর পর্যন্ত এখানে শেয়ার করে ফেললাম। এবার দেখো আমরা বোর্ডটাকে একটু ক্লিন করে নেব। বোর্ডটাকে ক্লিন করে নিলেই তাহলে কিন্তু আরও অনেকগুলো লিখতে পারবো। আচ্ছা, বোর্ডটাকে ক্লিন করে নিই, পুরোটাই ক্লিন করে নিই, তাহলে অনেকগুলো কোশ্চেন আমরা লিখতে পারবো। তাহলে অনেকগুলো কোশ্চেন লিখলে ওরা দুবারে লিখলেই আমাদের কিন্তু এটা হয়ে যাবে। তাই আমরা বোর্ডটাকে ক্লিন করে ফেলি সুন্দর করে, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই ভিডিও দেখছো, আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে। আর কি করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারকারী মানে কি, যে বন্ধুরা মাধ্যমিক দেবে তাদের সঙ্গেই শেয়ার করতে হবে। অর্থাৎ আমরা তো জানি না কোন বন্ধুরা মাধ্যমিক দেবে, তো যারা আমার কাছের ফ্রেন্ডস আছে, অর্থাৎ আমাদের যারা বুসুম ফ্রেন্ডস আছে, এই বুসুম ফ্রেন্ডসের মধ্যেই কিন্তু আমাদের শেয়ার করে দিতে হবে। অর্থাৎ বুসুম ফ্রেন্ডরা বুঝতেই পারছো, ঘনিষ্ঠ বন্ধু যারা, তাদের মধ্যে শেয়ার করে দিলে তারাও তো জানতে পারবে। তাই আমি বলবো যে তাদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো, অর্থাৎ নতুন যারা সাবস্ক্রাইবার হয়েছো তারাও কিন্তু ভিডিওটিকে দেখার সাথে সাথে যদি মনে হয় যে সত্যি ভালো লাগছে তাহলে একটা করে লাইক দিয়ে দেবে। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ারটাও করে দেবে। তাহলে আমরা 8 নম্বর পেয়ে গেছি। এবার চলে যাব আমরা 9 নম্বরে। দেখো 9 নম্বর প্রশ্ন দিয়েছে, হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? তাহলে 9 নম্বর লিখবো এখানটায়। 9 নম্বর লিখো হিন্দু মেলার উপহার। দেখো হিন্দু মেলার উপহার এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। উপহার কবিতাটি কার লেখা? কবিতাটি কার লেখা? দেখো এখানে উত্তর দিয়েছে যে 4টে করে উত্তর দিয়েছে। তা আমরা উত্তর সম্পর্কে একটু কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে।
যে কবিতাটি লিখেছেন নবগোপাল মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, খ গ হচ্ছে রাজনারায়ণ বসু, আর ঘ এই রমানাথ ঠাকুর। তাহলে এর উত্তরটা হবে খ, অর্থাৎ কবিবার রবীন্দ্রনাথ ঠাকুর। খ, এর উত্তরটা হবে খ। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে দেখো, 10 নম্বর কোশ্চেনটা চলে আসি। 10 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। দেখো এই গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। গোরা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। লিখব গোরা উপন্যাসটি গ্রন্থাগারে উপন্যাসটি চলে আসি কোথায়, গ্রন্থাগারে। 9 নম্বর, 10 নম্বর, 10 নম্বর। গোরা উপন্যাসটি গ্রন্থাগারে মানে গ্রন্থের আকারে, হ্যাঁ, গ্রন্থের আকারে চলে আসি। গ্রন্থের আকারে প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? গ্রন্থাগারে প্রকাশিত তো হয় কবে? এখানে 4টে উত্তর দিয়েছে। উত্তরটা হবে দেখো, প্রকাশিত হয় 1901 ক, খতে রয়েছে 1902, গতে উত্তরটা রয়েছে 1910 খ্রিস্টাব্দে, ঘতে 1912 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে 1910 খ্রিস্টাব্দ। তাহলে লিখে দেবো 1910 গ উত্তরটা। এটা গেল। তাহলে 10 নম্বর আমরা শেয়ার করে ফেলেছি। এবার আমরা আসবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, হ্যাঁ, প্রথম সচিত্র বাংলা বই ছিল। প্রথম সচিত্র 11 নম্বর, প্রথম সচিত্র বাংলা বই ছিল। বাংলা বই ছিল টুনটুনির গল্প। ক, খ হচ্ছে অন্নদা মঙ্গল, গ বর্ণ পরিচয়, ঘ শিশু শিক্ষা। তাহলে এর উত্তরটা হবে অন্নদা মঙ্গল, অর্থাৎ খ। এর উত্তরটা হবে খ। এবার 12 নম্বর কোশ্চেনে চলে যাব। 12 নম্বর কোশ্চেনে গিয়ে দেখো, বিটিআই বর্তমানে যে নামে পরিচিত। বিটিআই একটু ভালো করে লিখি, হ্যাঁ, বিটিআই বর্তমানে যে নামে পরিচিত। ক হচ্ছে দেখো, ক হচ্ছে বিশ্বভারতী নামে পরিচিত, ক হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়, খ হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সবকটাই আমরা জানি। গ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঘ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এর উত্তরটা হবে গ, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর উত্তরটা হবে গ, উত্তরটা গ হবে। এবার আসবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে দেখো, মোপলা বিদ্রোহ হয়েছিল। মোপালা বিদ্রোহ হয়েছিল কবে? ক এর উত্তর অর্থাৎ 1920 খ্রিস্টাব্দ, খ এর উত্তর 1921 খ্রিস্টাব্দ, গ এর উত্তর 1922 খ্রিস্টাব্দ, ঘ এর উত্তর 1923 খ্রিস্টাব্দ। এর উত্তরটা হবে 1921 খ। এর উত্তরটা হবে খ। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আসবো। 14 নম্বর কোশ্চেনে দেখো, এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন। এর প্রথম সম্পাদক
সম্পাদক ছিলেন। ছিলেন কে? দেখো প্রথম সম্পাদক ছিলেন AITUC এর প্রথম সম্পাদক ছিলেন ক দেওয়ান চমনলাল, খ লালা লাজপত রায়, গ NG রঙ্গ, ঘ PC যোশী। দেখো এর উত্তরটা হবে খ, অর্থাৎ লালা লাজপত রায়, খ, এর উত্তরটা হবে খ। এবার আসবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, ভারত শ্রমজীবী পত্রিকার, ভারত শ্রমজীবী, এটা ইনভার্টেড করার মধ্যে থাকবে, ভারত শ্রমজীবী, এটা ইনভার্টেড করার মধ্যে থাকবে। পত্রিকার সম্পাদক ছিলেন, পত্রিকার সম্পাদক ছিলেন, পত্রিকার সম্পাদক ছিলেন। দেখো ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন ক BP ওয়াদিয়া, খ শশীপদ বন্দ্যোপাধ্যায়, গ দ্বারকানাথ গাঙ্গুলি, ঘ অবনী মুখার্জি। তাহলে এখানে উত্তরটা হবে ক খ খ খ উত্তরটা হবে, অর্থাৎ শশীপদ বন্দ্যোপাধ্যায়, এর উত্তরটা হবে খ, এর উত্তরটাই হবে খ। এবার আসবো আমরা 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। তাহলে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। দেখো ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন ক কল্পনা দত্ত, খ মাতঙ্গিনী হাজরা, সবাইকে আমরা চিনি, আর গ সরোজিনী নাইডু, ঘ এই অবলা বসু। তাহলে এর উত্তরটা হবে ক খ গ সরোজিনী নাইডু, গ, এর উত্তরটা হবে গ। এবার আসবো আমরা 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। দেখো 17 নম্বর কোশ্চেন, উত্তরটা রয়েছে 4টে করেই, সবার উত্তর রয়েছে। দেখো কয়ের সতীশচন্দ্র বসু, খ শচীন্দ্র প্রসাদ বসু, গ প্রমথনাথ মিত্র, ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর উত্তরটা হবে এই প্রমথনাথ মিত্র, অর্থাৎ এর উত্তরটা হবে গ, এর উত্তরটা হবে গ। তাহলে দেখো তোমরা সবাই বুঝতে পারছো তো, লেখা বোঝা যাচ্ছে তো। এবার হয়তোবা একটু কারো প্রবলেম হচ্ছে, যাই হোক মোটামুটি আমার তো মনে হয় যে মাধ্যমিক ক্যান্ডিডেট কারোরই অসুবিধা হওয়ার কথা না। তার সত্ত্বেও যারা টেস্ট পেপার নিয়ে বসেছে তাদের তো সমস্যা হওয়ার কথাই না। আর যারা টেস্ট পেপার নিয়ে বসনি, অর্থাৎ তোমাদের কাছে সেই ABT এর টেস্ট পেপারটা নেই, তারা কি করবে, অবশ্যই ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি সমস্যা এসেই যায় তাহলে কখনো সমস্যা আসলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমাদের একটু সমস্যা হচ্ছে, তাহলে আমরাও চেষ্টা করব, অর্থাৎ আমিও চেষ্টা করব যে আরও কিভাবে তোমাদের আরও সহজভাবে করা যায়। আচ্ছা চলে আসবো আমরা 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে চলে এসেছি যে বাংলায় মাতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন, বাংলায় মাতুয়াটা ইনভার্টেড করার মধ্যে থাকবে, মাতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন, ধর্মের প্রবর্তক ছিলেন। দেখো বাংলায় মাতুয়া ধর্মের 18 নম্বর কোশ্চেন, বাংলায় মাতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর। নামটা শুনেছি, কমন নাম, এটা আমরা সবাই জানি, তাও কোশ্চেনটা সোজা, তাও মাঝে মাঝে আমাদের একটু ভুলভ্রান্তি এসেই যায়। তারপর দেখো কয়ের উত্তর হরিচাঁদ ঠাকুর, এটাই উত্তর হবে।
আর খ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, গ যোগেন্দ্রনাথ মণ্ডল, ঘ এই প্রমথ রঞ্জন ঠাকুর। তাহলে এর উত্তরটা হবে হরিচাঁদ ঠাকুর। উত্তরটা লিখে ফেলি ক। দেখো কতে চলে যাব, উত্তরটা ক। তাহলে আমাদের 18 নম্বর হচ্ছে, আর দুটো এখানে শেয়ার করলেই আমাদের মোটামুটি 20টা কোশ্চেন এখানে শেয়ার করা হয়ে যাবে। এবার চলে যাব 18, 18 পরে 19 চলে যাব, যে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়। জুনাগড় ভারতের, জুনাগড় বানানটা একটু মিস্টেক হয়েছে, জুনাগড় ভারতের জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়, অন্তর্ভুক্ত হয়, অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্তই, হ্যাঁ অন্তর্ভুক্ত হয়, তার নিশ্চয়ই কবে, হ্যাঁ দেখি, হ্যাঁ উত্তরগুলো দিয়েছে। ক হচ্ছে 1947 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার বছরে 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, লাস্ট ওয়ান 1950 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে 1948, 1949, অর্থাৎ উত্তরটা হবে গ। এর উত্তরটা হবে গ, অর্থাৎ 1949। 20 নম্বর কোশ্চেন দেখো, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, হ্যাঁ 20 নম্বর কোশ্চেন লাস্ট ওয়ান। এ ট্রেন টু পাকিস্তান, এ ট্রেন টু পাকিস্তান, এটা পুরোটাই ইনভার্টেড কর্ম, এটা গ্রন্থ। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন, দেখো উত্তর চারটে, উত্তরটা রয়েছে 1 নম্বর জওহরলাল নেহরু, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু। খ রয়েছে ভিপি মেমন, গ রয়েছে এই খুশবন্ত সিং, আর ঘ রয়েছে সালমান রুশদি, সালমান রুশদি। তাহলে এই চারটে উত্তরের মধ্যে এই খুশবন্ত সিং, অর্থাৎ ক, খ, গ, এর উত্তরটা হবে গ। তাহলে দেখো আমরা এই যে মনে হচ্ছে যাদের কাছে টেস্ট পেপার আছে তাদের মনে হচ্ছে যেন যে একটু লেখার কি দরকার ছিল। অবশ্যই এটা লেখার দরকার আছে। বোঝো, ধরো তোমার কাছে টেস্ট পেপার আছে, অর্থাৎ এবিটি এর এই টেস্ট পেপারটা আছে, ধরো আর তোমার 5 জন বন্ধু তাদের কাছে এটা নেই। তাহলে যখন আমরা ভিডিওটি শেয়ার করি তখন করি হয় কি বোর্ডে লিখে দিই। এবার যাদের কাছে এই টেস্ট পেপার নেই তারা কি করে, এই লেখাগুলোকেই ফলো করে, আর এই লেখাগুলো থেকেই যায়, পরে আবার সময় মতো দেখে নিলেই হয়ে যায়। আর যেগুলো কনফিউশন থাকে সেই উত্তরগুলোকেও হয়ে যায়। অর্থাৎ টেস্ট পেপারটা কাছে না থাকলে যা হয়, অর্থাৎ তারা যাদের নেই তারা হয়তো খাতায় কপি করছে, অবশ্যই কপি করার দরকার আছে। তো এগুলো যদি একটা কপি করা থাকে তাহলে একবার চোখ বুলালেই হয়ে যায়। আর এখন তো সবই পড়েছো, তার মধ্যে থেকে কিন্তু একটু বেছে নিয়ে পড়লেই কিন্তু আমার মনে হয় না যে কোনো সমস্যা আসবে। তাই এখানে 20টা নম্বর কিন্তু আমাদের শেয়ার করা হয়ে গেছে। তো এটা আমরা বোর্ডটাকে ক্লিন করে দিই, তাহলে পরেরগুলোকে শেয়ার করতে সুবিধা হবে। দেখো ক্লিন করে দিলে পরেই পরেরগুলো করতে সুবিধা হবে। দেখো আগে বোর্ডটাকে ক্লিন করে নিই, সুন্দর করে ক্লিন করে নিলেই কিন্তু সুবিধা। আর তার মধ্যে থেকে তোমরা ভাবতে থাকো যে টেস্ট পেপার যাদের এই এবিটি টেস্ট পেপার আছে তারা তো অবশ্যই এটা বের করে নিয়ে বসেছ, আর যাদের নেই তাদের একটু সমস্যা, সত্যি তাদের জন্যই আমরা। এবার যাদের কাছে টেস্ট পেপার আছে তাদের জন্য অবশ্যই, কিন্তু তাদের দেখো সুবিধা, অর্থাৎ এবিটি টেস্ট পেপার থাকলে বই নিয়ে বেশি করে টিক দিয়ে নিলাম, বুঝে নিলাম ব্যাপারটা কি হচ্ছে, উত্তরটা আমার সঠিক আছে কিনা। অর্থাৎ সব কোশ্চেনের উত্তর তো সঠিকভাবে পাওয়া সম্ভব হয় না, এই মুহূর্তে আমাদের মাথায় কাজ করে না। অর্থাৎ আমরা একটু অন্যরকম চিন্তা ভাবনা করি যে কোনটা আসবে এই নিয়ে কিন্তু মাথার মধ্যে টেনশন কাজ করে। আর এই টেনশন কাজ করার সাথে সাথে কিন্তু কি হয়, আমাদের পরীক্ষাটা কিন্তু বাজে হয়ে যায়। এই পরীক্ষাটা যদি বাজে না হয় সেই জন্য কিন্তু এইগুলো শেয়ার করা, আর শেয়ার করলেই কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে। আর যাদের কাছে টেস্ট পেপার এটা নেই তারা তো অবশ্যই একটু দেখে নিতে হবে। দেখো এখানে আমরা উত্তর দিয়েছি, অর্থাৎ উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্ন দেখো
4টে প্রশ্নেরই উত্তর লিখে দিতে হবে, অর্থাৎ শর্টে উত্তরটা লিখে দেবো অবশ্যই। লিখে দিলে কিন্তু এটা শেয়ার করা হয়ে যাবে। দেখো এখানে দিয়েছে দেখো 2-এর এ, তাহলে 2-এর এ বলে লিখি, সবচেয়ে সুবিধা হবে। 2-এর 1, অর্থাৎ 2-এর 1 এখানে লিখব 2-এর 1। 2-এর 1-এ লিখব যে একটি বাক্যে উত্তর দাও, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার, ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? জনক কাকে বলা হয়? দেখো কাকে বলা হয়, উত্তরটা এখানে লিখে দেবো, ওইদিকে জায়গাটা কমই আছে। দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া থাকবে না, অর্থাৎ এগুলো একটু টাফ। অর্থাৎ ভারতের এই নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, অর্থাৎ উত্তরটা লিখেই দিতে হবে, অর্থাৎ রঞ্জিত গুহ, এর উত্তরটা হবে হ্যাঁ রঞ্জিত গুহ। তাহলে লিখব রঞ্জিত গুহ। তাহলে দেখো একটা হয়ে গেল, দুটো শেয়ার করব। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? এটা কিন্তু আমাদের সকলেরই জানা উচিত, কারণ কি আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যেরই কিন্তু কি রাজধানী, অর্থাৎ কলকাতা। এর উত্তরটা হবে কলকাতা। তাহলে লিখে নিই আগে, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? ভারতের লিখব ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? সংস্কৃতির শহর বলা হয়। উত্তরে লিখব কলকাতা, অর্থাৎ এটা লিখে দিলাম এর জন্য যে এখানে জায়গাটা আছে কলকাতা। তাহলে কলকাতার শহরকে কিন্তু একটা সংস্কৃতির শহর বলা হয়, অর্থাৎ কলকাতা আমাদের রাজ্যের রাজধানী শহর, তাই জন্য এটা কিন্তু সংস্কৃতির শহর বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর কোশ্চেন হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে হয়? উত্তরটা দেখো, অর্থাৎ 1800, এর উত্তরটা হবে সালে প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। হ্যাঁ 20শে জানুয়ারি 1817 খ্রিস্টাব্দে উত্তরটা হবে 1817, 20শে জানুয়ারি 20শে জানুয়ারি। এবার আসবো এখানকার লাস্ট ওয়ান কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন। এ ধরতি আবা এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এর লেখক কে ছিলেন? হ্যাঁ লেখক কে ছিলেন? আবার লেখক আবার নামে কে পরিচিত ছিলেন? আবার নামে কে পরিচিত ছিলেন? দেখো এর উত্তরটা হবে খুব চেনা নেতা, অর্থাৎ বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডা, এটা কিন্তু বিরসা মুন্ডা দন্ত সহায়কার হবে এটা, হ্যাঁ বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডা উত্তরটা হচ্ছে ধরতি আবা নামে কি পরিচিত ছিলেন, এটা হয়ে গেল। এবার আসবো আমরা 3-এর, হ্যাঁ 3-এরই আসবো। 3-এর আসবো না, সরি 3-এর নয়, 2-এর 2 আসবো। 2-এর 1 গেছে, 2-এর 2 এবার আসবো। 2-এর 2-এ দেখো কি আছে, অর্থাৎ 2-এর 2-এ আছে দেখো, ঠিক না ভুল নির্ণয় করো, অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার। টিক দ্য কারেক্ট অ্যান্সার করতে হবে, কিন্তু
কি করতে হবে, ঠিক না ভুল করতে হবে। অর্থাৎ আমরা কি করব, দেখো আমরা প্রশ্নটা লিখব, প্রশ্নটা লিখে নিয়ে আমরা যেটা রাইট হবে রাইট দেবো, আর যেটা কাটা হবে কাটা দেবো। অর্থাৎ আমাদের তো এখানে মেনশন করে দেয়নি যে ভুল না ঠিক নির্ণয় কর, তাহলে আমরা ভুল লিখব আর ঠিক লিখব, এটা লিখে দিলেও হবে। তাহলে আমরা কোশ্চেনগুলো লিখে নিয়ে কিন্তু করি। টুনটুনির বই এর লেখক হলেন সুকুমার রায়। দেখি, টুনটুনির বই, টুনটুনির বই, এই টুনটুনির বইটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হ্যাঁ, টুনটুনির বই এর লেখক হলেন সুকুমার রায়। বই এর লেখক হলেন সুকুমার রায়। তাহলে দেখো, টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়, এটা কিন্তু পুরোটাই কী হবে, আমরা এখানে কি লিখতে বলেছে, ঠিক না ভুল, এটা ভুল, তাহলে ভুলই লিখে দিই, ভুল হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বরটা রয়েছে যে মহারানীর ঘোষণাপত্র জারি হয়। মহারানীর ঘোষণাপত্র জারি হয়। জারি হয় কত সালে? 1859 হয়, 1859 খ্রিস্টাব্দে। 59 খ্রিস্টাব্দে। দেখো এটাও কিন্তু কী হবে, এটাও কিন্তু ভুল। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে বারদৌলির মহিলারা লিখি আগে, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। তাহলে বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেয়। তাহলে এটা কিন্তু সঠিক, তাহলে এখানে আমরা লিখবো কি, ঠিক লিখে দেবো। এবার দেখো 4 নম্বর আছে। 4 নম্বরটা কি? 4 নম্বরটাও দেখো, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন বলে হরিজন আখ্যা দিয়েছেন। তাদের ডক্টর আম্বেদকর, অর্থাৎ কোন ডক্টর আম্বেদকর? অর্থাৎ আমাদের সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকর। তাই জন্য বলেছে ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন, এটা কিন্তু কাটা। দেখো লিখব ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন। হরিজনটা ইনভার্টেড কমাতে থাকবে, হরিজন আখ্যা দিয়েছেন। তাহলে এটা ডক্টর আম্বেদকর দেননি, দিয়েছিলেন কে জানো? অর্থাৎ মহাত্মা গান্ধী। এটা মিথ্যা, অর্থাৎ ভুল বলে লিখবো, ভুল লিখছি, ভুলই লিখবো। হ্যাঁ, ভুল। তাহলে আমাদের এখানে 4টে কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এই যে কোশ্চেনটা, এই যে ডক্টর B.R. আম্বেদকর, অর্থাৎ ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা কিন্তু ভুল, এটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী, তাই তো? তাহলে এর উত্তরটাও হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এই 2-এর 2 হয়ে গেল। এবার কিন্তু আমাদের আছে 2-এর 3, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও। তাহলে দেখো, আমাদের সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে না? আমরা স্কুলে এই ছবির সাথে কথা মেলাও, এদিকে স্মল লেটার এদিকে ক্যাপিটাল লেটার মেলাও, সেরকম ধরনের একটা কোশ্চেন। এটা একদমই সোজা। এই কোশ্চেনটা যদি সবাই না পায়, তাহলে সত্যি মনে হয় পড়াটা কঠিনই হয় সেই সমস্ত স্টুডেন্টের কাছে, অর্থাৎ পড়াটা খুবই সহজ। তাই বলবো, এই যে উপবিভাগ 2, 3
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল, এটা 4 নম্বরটা সবারই পেতে হবে। তা আমরা এখানে মনে হয় করতে পারবো না, কারণ হচ্ছে জায়গাটা একটু শর্ট। তাও আচ্ছা দেখি এখানে হয়ে যাবে আশা রাখছি। হ্যাঁ দেখি 4টে তো হয়ে যাবে। 3-এর 2-এর 3, এই 2-এর 3-এর এটা করব কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আমরা এদিকে লিখব ক স্তম্ভ, ক স্তম্ভ, আর এদিকে লিখব খ স্তম্ভ, খ স্তম্ভ। তাহলে ক স্তম্ভ হলো আর এদিকে খ স্তম্ভ হলো। এইদিকে লিখব 1 নম্বর 4টে উত্তর প্রশ্ন আছে, 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর। এটা 4টে ধরে যাবে। দেখো রাজা রামমোহন রায়, অর্থাৎ রামমোহন রায় সরাসরি দিয়েছে, রামমোহন রায় একটা। 2 নম্বরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর রয়েছে উর্মিলা দেবী, উর্মিলা দেবী, উর্মিলা দেবী। 4র্থ রয়েছে হেমচন্দ্র ঘোষ, হেমচন্দ্র ঘোষ। এইদিকে 4টে রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, রামমোহন রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, উর্মিলা দেবী, হেমচন্দ্র ঘোষ এই পাশে রয়েছে, অর্থাৎ বাম দিকে, অর্থাৎ বাম সাইডে। এদিকে রয়েছে 1 নম্বরে রয়েছে, এদিকেও 1 নম্বর দিই, সরাসরি মিল করে দেবো। 1 নম্বরে রয়েছে নারী কর্ম মন্দির, নারী কর্ম মন্দির। 2 নম্বর রয়েছে দেখো বেঙ্গল ভলান্টিয়ার্স, বেঙ্গল ভলান্টিয়ার্স, ভলান্টিয়ার্স, ভলান্টিয়ার্স। তারপর 3 নম্বর রয়েছে, 3 নম্বর রয়েছে দেখো অ্যাংলো হিন্দু স্কুল, অ্যাংলো হিন্দু স্কুল। 4 নম্বর রয়েছে দেখো, 4 নম্বর রয়েছে ভারত মাতা চিত্র, ভারত মাতা চিত্র। তাহলে দেখো এদিকেও 4টে আছে, এদিকেও 4টে আছে। আমরা সরাসরি নম্বর দিয়ে করতে হবে, কিন্তু এখানে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও, দাগ দিয়ে দিলেও হবে। তো এটা আমরা দাগ দিয়েও করতে পারি, আবার এদিকে 2-এর 3, 1 2 3 4 রয়েছে, আর এদিকে রয়েছে 1 2 3 4। তাহলে এদিকে যদি 1-এর সঙ্গে 4-এর হয় করে দেবো, আর ধরো 2-এর সঙ্গে 3 হলো করে দেবো, সেটাও করতে পারো, আবার দাগ দিয়েও করতে পারো। তবে দাগ দিলে একটু নোংরা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে দাগ না দিয়ে তোমরা যদি ওই নম্বরটা বসিয়ে দাও সেটাও হয়। তো আমি সরাসরি বুঝিয়ে দিই যে এখানে তো নম্বর দেওয়া আছে, আমি সরাসরি ম্যাচিং করেই করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো রাজা রামমোহন রায়, এই রাজা রামমোহন রায় দেখো অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এই যে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, এই যে এখান থেকে সরাসরি এটা করে দেবো, এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে 1ও লিখে দিতে পারি, তাও অত নোংরা করবো না, আমরা একবারই বুঝিয়ে দিই। তারপরে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, এই ভারত মাতা চিত্র, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র করে দিলাম। তারপর দেখো উর্মিলা দেবী, অর্থাৎ নারী কর্ম মন্দির, অর্থাৎ নারীদের জন্যই কিন্তু, কারণ নারী কর্ম মন্দির স্থাপন উনিই করেছিলেন, এটা চলে আসলো এখানে। আর হেমচন্দ্র ঘোষ দেখো বেঙ্গল ভলান্টিয়ার্স। আমাদের 4টে নম্বর কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 4টে নম্বরটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তাই না? এই 4টে কোশ্চেনের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো একটা কোশ্চেন আছে এখানটায়, তো এই উপবিভাগ 2-এর 4 দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, অবশ্যই বা নামাঙ্কিত করো। এটাও কিন্তু করা যেত, কিন্তু এখানে একটা ম্যাপ আগে সাটিয়ে নিতে হতো বোর্ডের সাথে সাটিয়ে নিলেও কিন্তু এটা করা যাবে। তোমরাও এক কাজ করবে, বাজার থেকে ম্যাপ নিয়ে আসবে, অর্থাৎ এই ডায়াগ্রাম করে ম্যাপ পাওয়া যায়, সেই ম্যাপ নিয়ে এসে তোমরা দেখো এখানে দিয়েছে যে বাংলায় ওয়াভি আন্দোলনের কেন্দ্র কোথায়, অর্থাৎ বারাসাত, আবার বারাসাত দিয়েছে, আবার 2 নম্বর দিয়েছে মহাবিদ্যালয়ের অন্যতম প্রধান কেন্দ্র মিরাট দেখাতে হবে।
তিন নম্বর দিয়েছে আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র ডান্ডি। 4 নম্বর দিয়েছে সর্ববৃহৎ দেশীয় রাজ্য, সর্ববৃহৎ দেশীয় রাজ্য, অর্থাৎ দেশের সবচেয়ে বড় রাজ্য কোনটি। তো আমাদের এটা চিহ্নিত করতে খুব সহজেই হয়ে যায়, বাট আমাদের তো ম্যাপটা নিয়ে এসেই করতে হতো। তো তোমরা একটু বাজার থেকে ম্যাপ নিয়ে আসবা এবং ম্যাপ অনেকগুলো নিয়ে আসবা, একবারে 10-12টা নিয়ে আসবা। নিয়ে আসলে পরে কী হয় বলো তো, সেই ম্যাপগুলো তোমরা তোমাদের মতন করে একটা ম্যাপে তোমরা কোনোটায় রাজনৈতিক ভাবে দেখাবে, চিহ্নিত করবে, অর্থাৎ সব কাজে লাগবে। ইতিহাসেও যেমন এখানে লাগবে, ভূগোলে তো লাগবেই, তো সব জায়গায় লাগবে ম্যাপগুলো, অর্থাৎ ইতিহাস ভূগোলেই লাগবে। এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং করতেই দেবে, সেটা কিন্তু করে নিও। আচ্ছা, এবার চলে আসবো যে এখানে দেখো কিছু কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনের মধ্যে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, অর্থাৎ নির্বাচন করে দেবো, কিন্তু তাহলে আমাদের এটাকে বোর্ডটাকে একটু ক্লিন করতে হবে, না হলে এটাকে ব্যাখ্যাটা করে দিতে পারবো, বাট দেখি এখানটাও করা যেতে পারে। দেখো লিখে দেবো এখানটায় যে 2-এর 3 গেল, আচ্ছা 2-এর 3 2-এর 4 গেল। এবার আসবো হচ্ছে 2-এর 5, এখানে লিখবো 2-এর 5, এই 2-এর 5, দেখো 2-এর 5-এর 1 নম্বর। দেখো এখানে রয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে, ব্যাখ্যা রয়েছে 4টে, 4টে, একটা দেখে নিই একটুখানি, এই 1টা, 1টা 2টো 3টে 4টে, এখানে 4টে কোশ্চেন রয়েছে। কিন্তু দেখো এখানে 4টে কোশ্চেনের এগেনস্টে কিন্তু উত্তর আছে, ব্যাখ্যা কিন্তু দিয়েছে অনেক কটায়। তো সেই কোন ব্যাখ্যাটা সঠিক হবে এটা কিন্তু তোমাদের বিশ্লেষণ করে বলতে হবে এবং এটা লিখতে হবে, অর্থাৎ ব্যাখ্যা করতে হবে। তো দেখো প্রথমটা, দেখো আমরা এখানে 4টে নম্বর আগে দিয়ে নিই, সবচেয়ে ভালো হবে। 1 নম্বরটা, 2 নম্বরটা দিলাম, 3 নম্বরটা দিলাম, 4 নম্বরটা দিলাম, তাহলে 1 2 3 4, দেখো দেখতেই পাচ্ছ 1 2 3 4 এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে 3 মেরে দেখিয়ে দেবো যে কোনটা উত্তরটা হবে, অর্থাৎ সেই ব্যাখ্যাগুলো। তো ব্যাখ্যাগুলো তো ধরো অত বড় ব্যাখ্যা লেখা যাবে না, তোমরা একটু দেখে নেবে। দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2-এর 5-এর 1 বিবৃতি, কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেন। ব্যাখ্যাটা হচ্ছে যে 1 নম্বর দিয়েছে সমকালীন রাজনৈতিক পরিস্থিতির বিবরণ দেওয়া, অবশ্যই এটা হবে না। 2 নম্বর দিয়েছে যে নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্য, না, এটাও হবে না। উত্তরটা হবে এখানে 3 নম্বর ব্যাখ্যা দিয়েছে যে 3 নম্বর তৎকালীন সমাজের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করা। দেখো এর উত্তরটা হবে 3 নম্বর, এখানে লিখবো 3, এখানে 3 নম্বর লিখে রাখবো। তাহলে দেখো এটা হওয়ার কারণটা কি, দেখো এই যে তৎকালীন সমাজের ধর্মীয় গোঁড়ামি ছিল, অর্থাৎ এখনও আছে, তখন তার বেশি ছিল, অর্থাৎ তখন মানুষ আরও অশিক্ষিত ছিল, মানে অশিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল না, তখন মানুষের অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ ছিল শিক্ষিত, আর তারা এই ধর্মের অর্থাৎ পুরোহিত সমাজ শ্রেণীটা কিন্তু সাধারণ মানুষের উপরেই কিন্তু তাদের আচরণ করে তাদের জীবিকা নির্বাহটা করত। সেই তৎকালীন সমাজে এই ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের অসহায়তা, অর্থাৎ ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার কিন্তু ছেয়ে গেছিলো। এই কুসংস্কারের জন্যই কিন্তু কী হয়েছিল, সমকালীন রাজনৈতিক পরিস্থিতি বিবরণ দাও বলেছে। যে এই যে কালীপ্রসন্ন কিসের বিবরণ দিতে বলেছে, যে এই কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনায়, এই রচনার মধ্যে দিয়ে তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, অর্থাৎ ধর্মীয় গোঁড়ামি যারা মেনে চলে বা কুসংস্কারে যারা বিশ্বাস করে, সেই সমস্ত মানুষগুলোই কিন্তু এটা করেছিল। তাহলে এর উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল 3 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা দেখো বিবৃতি দিয়েছে নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। তাহলে নীল বিদ্রোহ তো ইংরেজরা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নীল চাষ করেছিল, নীল চাষ করে আমাদের দেশের কৃষক শ্রেণীকে, অর্থাৎ কৃষি সমাজ বা কৃষক শ্রেণীকে একেবারে দুর্বল করে তুলেছিল। তো এই নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, কারণটা কি? কারণটা ছিল যে এই বিদ্রোহ ছিল বাংলায় প্রথম কৃষক বিদ্রোহ। না, এটা বাংলায় প্রথম কৃষক বিদ্রোহ ছিল না, এটা হবে না। কেননা এটা পরে বলবো, কারণ হচ্ছে আমার ব্যাখ্যা যেটা উত্তর সেটাই করব। অর্থাৎ 2 নম্বর, এই বিদ্রোহ জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারি চাষিদের সমর্থন করেছিল।
3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে যে এই বিদ্রোহ খুব বেশি দিন স্থায়ী হয়নি। এই 3 নম্বরটাও হবে না। হবে, দেখো 2 নম্বরটা, এই বিদ্রোহে জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল। হ্যাঁ, এটা চাষিদের সমর্থন করেছিল যে তৎকালীন সমাজে নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। অর্থাৎ নীল বিদ্রোহটা ছিল কৃষক শ্রেণীকে দুর্বল করে দেওয়া। এই কৃষক শ্রেণীকে দুর্বল করে দিয়েছিল কারা? ইংরেজ সরকার তাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নীল চাষ করেছিল। এবং নীল চাষ করাতে এই মধ্যবিত্ত সমাজটা অর্থাৎ কৃষি সমাজটা একেবারেই দুর্বল হয়েছিল, আর ইংরেজ তার মুনাফার লুটেছিল। এর জন্য বিভিন্ন জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারি চাষিদের সমর্থন করেছিল। অর্থাৎ সমাজের উচ্চ বর্ণের মানুষরা কিন্তু এই বিদ্রোহটাকে সমর্থন করেছিল। তাই এর উত্তরটা হবে, আমাদের কি লিখব? ব্যাখ্যাটা হচ্ছে যে এর ব্যাখ্যাটা হবে 2 নম্বর। এর ব্যাখ্যাটা হবে 2 নম্বর। 2 নম্বর লিখে দিলাম। এবার আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো বিবৃতি, দেখো বিবৃতিটা দিয়েছে কি না, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। তাহলে দেখো, তোমরা শান্তিনিকেতন গিয়েছো কিনা আমি জানি না, হয়তোবা গেছো অনেকেই, হয়তোবা কেউ কেউ 1 বার 2 বার 3 বারও গেছো। তো বিবৃতি হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। ব্যাখ্যাটা দিয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন, 1 নম্বর। 2 নম্বর ব্যাখ্যাটা দিয়েছে রবীন্দ্রনাথ বদ্ধ ঘরে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন না, 2 নম্বর। 3 নম্বর ব্যাখ্যাটা দিয়েছে যে বিদ্যালয় ভবন তৈরি করার মতো আর্থিক সামর্থ্য রবীন্দ্রনাথের ছিল না। তো এটা হাসি লাগলো যে রবীন্দ্রনাথের আর্থিক সমস্যা, বলো বুঝতেই পারছো কি ব্যাপারটা। তো এই দুটো তো হবেই না, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয়টা তো হবেই না, আর প্রথমটাই হবে। অর্থাৎ এই রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ এখানে লেখাই আছে যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। তো দেখো, তোমরা শান্তিনিকেতনে যদি যেই থাকো দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যেখানে বাইরেই বেশিটা, গাছের তলায়, পুকুরের ধারে, হ্যাঁ, মোটা ফুল বাগানের পাশে সমস্ত জায়গায় কিন্তু বসার জায়গা, দোলনা, সমস্ত কিন্তু করাই আছে। সেখানে বসে বসে রবীন্দ্রনাথ একদম সেই প্রকৃতির খোলা মানে অর্থাৎ সেই আত্মভোলা মানুষের মতন উনি কী করতেন, সেই আমরা পড়েছি না, এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ চারিয়ে উঁকি মারে আকাশে, নিচে ছোট ছোট কতগুলো মাটির কুটির আর বড় বড় তাল গাছ, সেটা কিন্তু এখনও আছে। হ্যাঁ, তোমরা যদি যাও দেখতে পাবে যে সেই তাল গাছ কত যে লম্বা হয়েছে, একদম মাথার দিকে অল্প কটা পাতা শুধুমাত্র। হ্যাঁ, সেই তাল গাছ কিন্তু এখনও আছে, একদম বেঁকা তেরা হয়ে উঠে সে এখনও আছে, অনেক কটা ভেঙে গেছে, কয়েকটা এখনও আছে। তো আমি দেখে এসেছি, তাও তো ধরো 4-5 বছর আগেই হয়েছে, এটা গেছিলাম, তো সেখানে দেখে এসেছি। তোমরাও গেলে কিন্তু দেখতে পাবে, আশা রাখি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির আত্মভোলা মানুষ, অর্থাৎ কল্পনাপ্রবণ মানুষ। এই কল্পনার জগৎ থেকে উনি যা মনে করেন তাই লিখে ফেলেন। তো তাকিয়ে আছে পুকুরের জলের দিকে, ব্যাস একটা কবিতা হয়ে গেল। আবার ওইদিকে একটা গাছের দিকে পাখি উঠছে, পাখি বসে আছে, লিখে ফেললো একটা কবিতা, আর একটা চিত্র লিখে ফেললো, একটা এঁকে ফেললো। ওখানে একটা দেখো পাখিরা গান গাইছে, ওই সুরে সুরে একটা গানও লিখে ফেললো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনাটা আমাদের মুখে সাজে না, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনাটা কারোর মুখেই সাজে না। কেন কি? তিনি হলেন বিশ্ববরেণ্য বিশ্বকবি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে সমালোচনা করা বা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বলতে গেলে আমাদের কিন্তু বুক কাঁপে। কেননা আমরা কোথায় সাধারণ মানুষ আর কোথায় কবিগুরু অর্থাৎ কবিবর, কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনার সমালোচনা করা আমাদের সাজে না। তাই আমার মন থেকে যেটুকু মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর আত্মভোলা সেই প্রকৃতিপ্রেমিক কবি, অর্থাৎ এই তার কল্পনার জগৎ থেকে, অর্থাৎ কল্পনার জগতে সবসময় ভুলে থাকতেন, সেই জগৎ থেকে তিনি কিন্তু লিখতেন। নাটক থেকে, গান থেকে, কবিতা থেকে, সুরকার থেকে গীতিকার, সব রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর নয়? আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলা যদি তোমরা পড়ে থাকো দেখবে যে অনেক মজার মজার ব্যাপারটা থাকে, সেটা একটু পড়ে দেখবে। হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলাটা কেমন ছিল। যেমন বিদ্যাসাগরের ছোটোবেলাটা, স্বামী বিবেকানন্দের ছোটোবেলাটা খুব বদমাইশি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনটা পড়ে দেখবে, আমি বলবো না, তোমরা একটু পড়ে দেখবে। হ্যাঁ,
দেখো, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন, অর্থাৎ প্রকৃতিতে মানুষের সঙ্গে সকলে অর্থাৎ শিক্ষাটাকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে দিতে চেয়েছিলেন। এই জন্য তিনি সকল মানুষকে দেখাতে চাইতেন যে শিক্ষাটা লাভ করতে গেলে যে গৃহবন্দী হয়ে শিক্ষা লাভ করতে হবে সেটাও কিন্তু নয়। তাই দেখো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রকৃতি আর মানুষ ও শিক্ষার সঙ্গে সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এর উত্তরটা হবে এক, একদম সরাসরি লিখে দেবো, এর উত্তরটা এক। আর একটা লাস্ট ওয়ান কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে দেখো ব্যাখ্যা 4 নম্বর বিবৃতি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। বঙ্গভঙ্গ আন্দোলন করেছে কিন্তু কৃষক শ্রেণী যোগদান করেনি। কেন? কৃষক শ্রেণীর আবার কী হয়েছিল? কৃষক শ্রেণীর কিছুই হয়েছিল না। দেখো, এই কৃষক শ্রেণী অর্থাৎ কৃষকদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়নি। 1 নম্বর ব্যাখ্যা দিয়েছে যে কৃষকদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়নি, অর্থাৎ তাদের বলেনি বলে তারা যায়নি। এ কি সেই পাশের বাড়ির নিমন্ত্রণ, বলেনি বলে গেলাম না, এরকম নয়। অর্থাৎ এই বিদ্রোহটাকে সে আমরা পুজোর সময় বলি না, অর্থাৎ কালী পুজো কারোর কোথাও পুজো হচ্ছে একটু দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম, সেখানে বলার অপেক্ষা রাখে না। তো এখানে কিন্তু তাই বলছে যে কৃষকদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়নি, হয়তো 1 নম্বর, এটা তো হবেই না। 2 নম্বর, কৃষকদের দুরবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না, এটা হতে পারে দেখি। 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে যে কৃষকরা বঙ্গভঙ্গ সমর্থন করেছিল, অর্থাৎ কৃষকরা বঙ্গভঙ্গ সমর্থন, কৃষকরা চেয়েছিল বঙ্গভঙ্গ, হাসির কথা না যে কৃষকরা বঙ্গভঙ্গ চাইছে, এটাকে হয় হতে পারে না, তাই এই আন্দোলনে যোগ দেয়নি। তাহলে প্রথমটা দ্বিতীয়টা শেষটায় তো হবেই না, কেননা এখানে হলো না এই কারণের জন্য যে কারণ তাদের বলেনি বলে এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। আর শেষেরটা হলো কি না, কৃষকরা বঙ্গভঙ্গ সমর্থন করেছিল, হ্যাঁ, তাই এই আন্দোলনে যোগ দেয়নি, এটাও হবে না। তাহলে হবে কোনটা? হবে হচ্ছে দ্বিতীয়টা। আমি আগে দ্বিতীয়টা লিখে নিই, তারপরে এটার এক্সপ্লেশন করে দেখাচ্ছি কীরকম কেন হয়, কেন যোগদান করেনি। দেখো, এখানে বলছে যে কৃষকদের দুরবস্থা প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না, অর্থাৎ কৃষকদের স্বার্থে অর্থাৎ কৃষকদের জন্য কিছু একটা হোক বা করুক, এটা কিন্তু এই আন্দোলনের মধ্যে ছিল না। তাই এই কৃষকদের দুরবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। সেই জন্যই কিন্তু কি হয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। অর্থাৎ আমি কোনো একটায় যাব, আমার একটু অবশ্যই ব্যক্তিগত স্বার্থ থাকবে। যেমন ধরো যদি বলো যে ব্যক্তিগত স্বার্থ আবার কীরকম, আমি ঠাকুর দেখতে গেছি, আবার ব্যক্তিগত স্বার্থ কী? হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ তো আছেই না। আমি আমার ক্লাব আছে পাড়ায়, আমার কালী পুজো আছে, তো কালী পুজোতে আমি সব প্যান্ডেলে ঘুরে ঘুরে কোন প্যান্ডেলটা ভালো সেটা দেখে আমার পাড়ায় সেই কালী পুজোর প্যান্ডেলটা করব, 1। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি খেতে পছন্দ করি ঘুগনি, তো আমি সেখানে গিয়ে কিন্তু আমি ঘুগনিটাই খুঁজে বেড়াবো, এটাও স্বার্থ। আর তৃতীয় নম্বর হচ্ছে আমি অনেক দিন গৃহবন্দী, অর্থাৎ পড়াশোনার মধ্যে যুক্ত, অনেক কাজে যুক্ত, নিজের ব্যক্তিগত কাজ, একটু মুক্ত মানুষের সাথে সবার সাথে মিলতে চাই। এই তো এক একজন মানুষ কিন্তু এক এক রকম স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কিন্তু বের হয়। তো দেখো না, রাস্তায় কত মানুষ ঘুরে বেড়ায়, তোমরা কি ভাবছো যে এই মানুষগুলো কি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে? না, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে না। তো তুমি তোমার বন্ধু, কী রে কোথায় আছিস? এই তো এখানে। তাহলে এখানে কী করতে? আরে এমনি বেরিয়েছে। আরে এমনি কী করতে? এমনি মানে হচ্ছে আমার মনটাকে ফ্রেশ করতে চাইছে, অর্থাৎ মাইন্ডটা কেমন যেন হয়ে গেছে, সেই মাইন্ডটাকে ফ্রেশ করতে চাইছে। তাহলে দেখো, উদ্দেশ্যহীনভাবে কেউ কোনোদিন কোথাও ঘোরে না। একটা পশুও কিন্তু দ্রুত দৌড়াচ্ছে কোনো একটা কারণ নয়, অন্য অর্থাৎ কুকুর একটা দ্রুত দৌড়াচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে অন্য কুকুর তাড়া করেছে, অর্থাৎ সেই পাড়া থেকে তাকে তাড়িয়ে দেবে। আর আরেকটা কী হতে পারে, সে খিদে খাবারের গন্ধ পাচ্ছে সেই দিকে ছুটছে, বা কোনো শিকার দেখতে পেয়েছে বলে সেই দিকে ছুটেছে। তো উদ্দেশ্যহীনভাবে কেউ কোথাও যায় না। তাই কৃষকরাও কিন্তু এই বিদ্রোহ কিন্তু উদ্দেশ্য ছাড়া কেউ চলে না। কৃষকরাও কিন্তু কি হয়েছিল, যা কৃষকদের দুরবস্থান, এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়নি, বা কৃষকদের এই দুরবস্থা প্রতিকারের কোনো নির্দিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট কর্মসূচি এই আন্দোলনে ছিল না। এই জন্যই কিন্তু কৃষকরা কি করেছিল না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান
করেনি। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে আমাদের কিন্তু এই কটা শেয়ার করা হয়ে গেল, অর্থাৎ ১ নম্বরের কোশ্চেন অনেকটা শেয়ার করেছি। দেখো ২ নম্বর কোশ্চেনটা অর্থাৎ দ্বিতীয় পার্টেই আমি শেয়ার করব, কেননা এর সাথে এইগুলো অনেকটা বেশি, অর্থাৎ দেখো আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তোমাদেরও ধৈর্য হারিয়ে যাবে আর ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি থাকবে। এই কারণের জন্য কিন্তু আমি এর পার্টটা কিন্তু অবশ্যই নেক্সট ডেতে দেবো, তোমাদের কাছে একটা প্রমিস করে রাখলাম যে এই ৭৫ অর্থাৎ ৭৩ পাতার আমাদের ৭৩ পাতার হিস্ট্রি সাবজেক্টের কিন্তু ২ নম্বর কোশ্চেন এর পরের দিন কিন্তু আমি শেয়ার অবশ্যই করছি। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই ভিডিওটি দেখছো, আর আমি বলেছি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি ভালো একটু লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কী হবে, এইরকম উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, এরকম ব্যাখ্যা করে করে কোশ্চেনের উত্তর দেবো, অর্থাৎ ২ নম্বর কোশ্চেনগুলোও ব্যাখ্যা করে করে দিতে হবে, তা নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে, তারাও উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ঠিক পরীক্ষার শুরুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি এই বই থেকে, অর্থাৎ ABT এর বই থেকে যে কটা সাবজেক্ট আমি শুরু করেছি সেই কটা সাবজেক্ট নিয়ে কিন্তু ভিডিও দিতেই থাকবো, আর তোমরাও উপকৃত হবে। গুড বাই ফ্রেন্ডস।